আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছি। আমিও খুব ভালো আছি। আমি মাহদি, পড়াশোনা করতে চুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আজকে তোমাদের সাথে এসেছি এসএসসি কেমিস্ট্রি 7 চ্যাপ্টার তোমার রাসায়নিক পরিবর্তন নিয়ে। চলো আমরা আজকে শুরু করি। রাসায়নিক পরিবর্তন বলতে রাসায়নিক পদার্থ এক বা একাধিক মৌল নিয়ে গঠিত কোনো পদার্থের অভ্যন্তরীণ রাসায়নিক গঠনের পরিবর্তন না হলে বাহ্যিক অবস্থা। এখানে বেসিক্যালি রাসায়নিক পরিবর্তন নিয়ে আমাদের কথা বলা হয়েছে যে কোনো অবস্থায় বাহ্যিক অবস্থায় পরিবর্তন ঘটে তখন সেটা ভৌত পরিবর্তন, কিন্তু সেটাকে আমরা রাসায়নিক পরিবর্তন নিয়ে কথা বলা হয়েছে যে যখন অবস্থার পরিবর্তন হয় ভৌত পরিবর্তন, যেমন কঠিন বরফকে কক্ষ তাপমাত্রায় রেখে দিলে পরিবেশ তার গ্রহণ করে আস্তে আস্তে তরলে পরিণত হয়। আর রাসায়নিক পরিবর্তন কি কখনো দেখা যায় পদার্থের বাহ্যিক অবস্থায় চাপের পরিবর্তন করলে, তাপের অন্য পদার্থের সংস্পর্শে আনলে ভিন্নধর্মী নতুন পদার্থে এই নতুন পদার্থে পরিণত হয়। একেই আমরা রাসায়নিক পরিবর্তন আমরা বলে থাকি। অর্থাৎ রাসায়নিক পরিবর্তনে নতুন পদার্থ পাওয়া যায়, নতুন পদার্থ পাওয়া যায়, নতুন পদার্থ পাওয়া যায়। অর্থাৎ যে পরিবর্তনের ফলে নতুন ধর্মবিশিষ্ট ভিন্ন ধর্মবিশিষ্ট নতুন পদার্থে পরিণত হয় তাকে রাসায়নিক পরিবর্তন আমরা বলে থাকি। রাসায়নিক পরিবর্তনের ফলে যে অণুগুলো সৃষ্টি হয় তা অণুতে অবস্থিত মৌলগুলো পূর্বের পদার্থ থেকেই আসে। পূর্বে অণুগুলোর মধ্যে বন্ধনের সময় ভাঙনের মধ্যে বিভিন্ন আয়ন বা পরমাণু সৃষ্টি হয়, পরবর্তীতে আয়ন বা পরমাণুর মধ্যে নতুন বন্ধন গঠিত অণু সৃষ্টি হয়। অর্থাৎ এক কথায় পুরাতন বন্ধনের ভাঙন, নতুন বন্ধনের যে গঠন, একেই রাসায়নিক বিক্রিয়া বা রাসায়নিক পরিবর্তন বলা হয়। রান্নার কাজে যে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে সেই গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। মিথেন গ্যাসকে অক্সিজেনে পোড়ালে কার্বন ডাই অক্সাইড গ্যাস, জলীয় বাষ্প, তাপ শক্তি উৎপন্ন, এই ধরনের পরিবর্তনই হলো রাসায়নিক পরিবর্তন। আচ্ছা, তো আমার এরকম কোয়েশ্চেন হতে পারে যে ভৌত ও রাসায়নিক পরিবর্তনের ভৌত ও রাসায়নিক পরিবর্তন এর পার্থক্য লিখো। তখন আমাদের এখান থেকে পয়েন্ট করে ছক করে আমার পার্থক্য লিখতে হবে ভৌত রাসায়নিক, এইভাবে। আশা করি বুঝতে পেরেছো। দেখো আমার রাসায়নিক পরিবর্তন কি হতে পারে, যেটা বললাম মিথেন গ্যাসকে অক্সিজেনের উপস্থিতিতে আমরা পোড়ালাম। মিথেন গ্যাসকে যদি আমি অক্সিজেনের উপস্থিতিতে পোড়াই তাহলে আমার এখানে কার্বন ডাই অক্সাইড এবং পানি তৈরি হবে। দেখো ছিল মিথেন, হয়ে গেল কার্বন ডাই অক্সাইড। একইভাবে ক্যালসিয়াম কার্বনেটকে হাইড্রোক্লোরিক অ্যাসিড হিসেবে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড ও কার্বন ডাই অক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট একে যদি আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড দিই তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড ও পানি তৈরি হবে। রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ। বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা একমুখী বিক্রিয়া আর একটা হলো উভমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া কি, যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয় পদার্থগুলো উৎপাদে পরিণত হয় কিন্তু উৎপাদ পদার্থগুলো বিক্রিয়ায় পরিণত হয় না, তাকে একমুখী বিক্রিয়া বলা হয়। যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয় পদার্থগুলো উৎপাদে পরিণত হয় কিন্তু উৎপাদ পদার্থগুলো বিক্রিয়ায় পরিণত হয় না, তাকে একমুখী বিক্রিয়া বলে। সাপোজ মনে করো বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হয়েছে, উৎপাদ থেকে আর বিক্রিয়ক তৈরি হবে না, এটাই আমার একমুখী বিক্রিয়া। তো আমার সংজ্ঞা আসতে পারে একমুখী বিক্রিয়া কাকে বলে, তখন আমরা এটা লিখব। এই যেমন ক্যালসিয়াম কার্বনেট খোলা পাত্রে রেখে দেয়, ক্যালসিয়াম কার্বনেট ভেঙে কঠিন চুন ও কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া পাত্র থেকে বের হয়ে যায়, ফলে ক্যালসিয়াম কার্বনেটে পরিণত হয় না, সুতরাং এটি একটি একমুখী বিক্রিয়া। এই দেখো ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাই অক্সাইড ও ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এখন এই পাত্রে ক্যালসিয়াম অক্সাইড পড়ে থাকবে এবং কার্বন ডাই অক্সাইড বাইরে চলে যাবে ভাবে। তো এই ক্যালসিয়াম অক্সাইড থেকে তো আর ক্যালসিয়াম কার্বনেট তৈরি হবে না, তাহলে কি এটা আমার একমুখী বিক্রিয়া। যদি আসে আমার একমুখী বিক্রিয়া খ নম্বরে, তাহলে আমরা ট্রাই করব যে ফার্স্টে সংজ্ঞা দেওয়ার,
এবং সংজ্ঞা দিয়ে এই পুরো ঘটনাটা এক্সপ্লেইন করে। এবং অফকোর্স এই যে আমার বিক্রিয়াটা, এটা অফকোর্স আমরা রিপ্রেজেন্ট করার ট্রাই করব। উভমুখী বিক্রিয়া, যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলো বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়, আবার উৎপাদ পদার্থগুলো বিক্রিয়া করে বিক্রিয়াতে পরিণত হয়, এই ধরনের রাসায়নিক বিক্রিয়াকে উভমুখী বিক্রিয়া বলে। উভমুখী বিক্রিয়ায় বিক্রিয়ক হতে উৎপাদ হওয়ার বিক্রিয়াকে সম্মুখমুখী বিক্রিয়া, এবং উৎপাদ থেকে বিক্রিয়ক হওয়ার যে বিক্রিয়াকে সেটি পশ্চাৎমুখী বিক্রিয়া বলা হয়। মানে এই সিম্পলেস্ট ওয়ার্ডে বলি, সাপোজ এটা যদি বদ্ধ পাত্রে করা হতো তাহলে কিন্তু এই কার্বন ডাই অক্সাইড গ্যাসটা যেত না। তো এই ক্যালসিয়াম কার্বনেট থেকে যদি বদ্ধ পাত্রে করা হয় তাহলে কার্বন ডাই অক্সাইড ও ক্যালসিয়াম অক্সাইড গ্যাস তৈরি হবে, ক্যালসিয়াম অক্সাইড সলিড তৈরি হবে। এন্ড বদ্ধ পাত্রে করার কারণে কার্বন ডাই অক্সাইড এখানেই থেকে যায়। তো এটাকে যদি আমি চাপ প্রয়োগ করি তাহলে এটা আবার ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাই অক্সাইড মিলে ক্যালসিয়াম কার্বনেট তৈরি হবে। এখন এই ক্যালসিয়াম কার্বনেট থেকে একটি কার্বন ডাই অক্সাইড ও ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাই অক্সাইড তৈরি হলো, এটাকে আমরা সম্মুখমুখী বিক্রিয়া বলবো। কেন? কারণ এটা সোজা সামনে হচ্ছে, এ দেখো সামনে, দেখো ক্যালসিয়াম কার্বনেট সামনে ছিল, সেখান থেকে একদম সামনের দিকে যাচ্ছে। আর যখন কার্বন ডাই অক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড মিলে ক্যালসিয়াম কার্বনেট আবার হবে, তখন পিছনের দিকে আসতেছে, ঘটনাটা পিছিয়ে যাচ্ছে। তাহলে কি পশ্চাৎমুখী বিক্রিয়া বা ব্যাকফায়ার হয়, যেটাকে আমরা বলি। এই জন্য এটার নাম দিয়েছে সম্মুখমুখী বিক্রিয়া। ও উৎপাদ হতে বিক্রিয়ক হয়, এই দেখো উৎপাদ কোনটা? ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড। এই উৎপাদ থেকে যখন বিক্রিয়কটা তৈরি হবে, বিক্রিয়ক কোনটা? ক্যালসিয়াম কার্বনেট তৈরি হবে, তখন সেটাকে আমরা পশ্চাৎমুখী বিক্রিয়া বলবো। উভমুখী বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে বিপরীতমুখী দুটি তীর চিহ্ন ব্যবহার করা হয়, ব্যবহার করে সমীকরণে স্থাপন করা হয়। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে ইথানল ও ইথানোয়িক অ্যাসিড পরস্পরের সাথে বিক্রিয়া করে ইথাইল ইথানয়েড স্টার ও পানি তৈরি করে। অপরদিকে উৎপন্ন ইথাইল ইথানয়েড স্টার ও পানি পরস্পরের সাথে বিক্রিয়া করে ইথানল ও ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন করে। আচ্ছা, আমরা এই জিনিসটা একটু রিঅ্যাকশনের মাধ্যমে দেখি। C2H5OH, এটা হলো আমার ইথানল। এটা আমরা 11 অধ্যায় গেলে আরো ভালো করে জানতে পারবো। C2H5OH, এটা আমার ইথানল। ও ইথানোয়িক অ্যাসিড হলো CH3COOH। তো C2H5OH এর সাথে CH3COOH যখন বিক্রিয়া করে, তখন ইথাইল ইথানয়েড স্টার তৈরি হয়। কিভাবে? এই যে আমার লাস্টে হাইড্রক্সিল মূলক যে OH মাইনাস, একে আমরা হাইড্রক্সিল মূলক বলি, এটা চলে যায় এবং এইখান থেকেও হাইড্রক্সিল মূলকটা বর্জিত হয়ে যায়। তো বাকি কি থাকে? বাকি থাকে C2H5 এবং এখানে বাকি থাকে CH3CO। তো কিভাবে কি তৈরি হবে দেখো তো। এখান থেকে আসলো CH3CO, এখান থেকে আসলো C2H5, এটা তৈরি হয়েছে। ও সরি, এখান দিয়ে একটু ভুল করছি, এক্সট্রিমলি সরি। এখান থেকে যাবে হাইড্রোজেন জাস্ট, আর এখান থেকে OH মূলকটা যাবে, হাইড্রক্সিল মূলকটা। দুইটা মিলে তৈরি করবে আমার পানি। দুইটা মিলে যখন পানি তৈরি করার পর, তো ইথানোয়িক অ্যাসিড এর বাকি থাকবে কি? CH3COO, যেখানে যেহেতু এখান থেকে হাইড্রোজেনটা যাচ্ছে, তো এখান থেকে যাবে C2H5। তো একসাথে দুইটা লিখি, তাহলে কি হলো? ইথাইল ইথানয়েড স্টার। বেসিক্যালি এখান থেকে পানিটাকে আমি বের করে দিলাম এবং শুষ্ক করে দিলাম। হাইড্রোজেন আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করে, আবার উৎপাদ হাইড্রোজেন আয়োডাইড ভেঙে হাইড্রোজেন আয়োডিনে পরিণত হয়। কাজেই বিক্রিয়াটি উভমুখী। এই দেখো হাইড্রোজেন এবং আয়োডিন এটা বিক্রিয়া করে 2HI বা হাইড্রোজেন আয়োডাইড তৈরি করলো। এটাকে আমরা বলছি, প্রথমটাকে এই হাইড্রোজেন আয়োডাইড তৈরির বিক্রিয়া হলো সম্মুখমুখী বিক্রিয়া। এবং হাইড্রোজেন আয়োডাইড থেকে হাইড্রোজেন ও আয়োডিনে পুনরায় হওয়ার বিক্রিয়া হলো পশ্চাৎমুখী বিক্রিয়া বা ব্যাকফায়ার হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়া। তো আমার অনেক সময় গ নম্বরে কোয়েশ্চেন করে বসে
যে এইটা যে একটা পশ্চাৎমুখী বিক্রিয়া, এটা ব্যাখ্যা দাও। সাপোজ এই রিয়াকশনটা দিয়ে বলবে এটা পশ্চাৎমুখী বিক্রিয়া, কেন ব্যাখ্যা দাও। 3 নম্বরের কোশ্চেন হবে, সুন্দর মতো আমরা এক্সপ্লেইন করতে হবে যে কথাটা বললাম। ও আরেকটা জিনিস, এটা একটা এমসিকিউ আসে, আসলে উপযুক্ত শর্তে সব বিক্রিয়া উভমুখী, তবে কিছু বিক্রিয়ার বেলায় সম্মুখমুখী বিক্রিয়ার তুলনায় বিপরীতমুখী বিক্রিয়ার পরিমাণ এত কম থাকে যে প্রক্রিয়াকে একমুখী মনে হয়। মানে সাপোজ মনে হাইড্রোজেন থেকে আয়োডিন তৈরি হলো, 2HI তৈরি হলো, কিন্তু যেই পরিমাণ 2HI বা হাইড্রোজেন আয়োডাইড তৈরি হয়, ঠিক ব্যাকফায়ার করে সেই পরিমাণ হাইড্রোজেন আয়োডিনে পরিণত হতে পারে না, এবং এটার পরিমাণ খুব কম হয়। এটার পরিমাণ মানে পশ্চাৎমুখী বিক্রিয়ার পরিমাণ খুব কম হয়, পশ্চাৎমুখী বিক্রিয়া খুব কম হয়, তখন এইটাকে বাইরে থেকে দেখলে সম্মুখমুখী বা একমুখী বিক্রিয়াই মনে হয়। রাসায়নিক বিক্রিয়ার তাপের পরিবর্তন, ইতিপূর্বে জেনেছে তাপীয় পরিবর্তনের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। তাপের শোষণ ও তাপ উৎপন্ন হওয়ার উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায়। আচ্ছা, তাপ উৎপাদী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া, মানে বিক্রিয়াটা কি তাপ উৎপাদন করবে নাকি তাপ শোষণ করবে, তার উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। তাপ উৎপাদী বিক্রিয়া, এই দেখো, যেই বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে আমরা তাপোৎপাদী বিক্রিয়া বলি। ওকে, তাপোৎপাদী বিক্রিয়া আমার সংজ্ঞাটা আসতে পারে, তো আমি ক নম্বরে এই সংজ্ঞাটা লিখবো, যে বিক্রিয়া তাপ উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হয়, তাপোৎপাদী। তাপোৎপাদীর মধ্যে আমার কিন্তু তাপোৎপাদীর মধ্যে এটা কিন্তু আমরা ভেঙে লিখতে পারি, তাপ উৎপাদন, তাপ উৎপাদন হয়। হেবার প্রণালীতে 1 মোল নাইট্রোজেন, আচ্ছা হেবার প্রণালী এটা আমরা জানবো যে প্রক্রিয়ায় NH3টা আমার তৈরি হয়, অ্যামোনিয়া তৈরি হয়, তাকে আমরা হেবার প্রণালী বলি। এটা আমরা জানবো 11 চ্যাপ্টারে গেলে ভালো করে জানবো। 1 মোল নাইট্রোজেন ও 3 মোল হাইড্রোজেন থেকে 2 মোল অ্যামোনিয়া তৈরি হওয়ার সময় 92 কিলো জুল তাপ উৎপন্ন হয়। কিলো জুল মানে 1 কিলো জুল সমান 1000 জুল, মানে 1000 জুল, 92,000 জুল তাপ উৎপন্ন হয়, 92 কিলো জুল। নাইট্রোজেন ও 3 মোল হাইড্রোজেন থেকে 200 থেকে 250 এটিএম ও 400 থেকে 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস, এটাই হেবার প্রণালীর শর্ত। হেবার প্রণালীর শর্ত। এটা আমার হেবার প্রণালীর শর্ত, এটা আমার এমসিকিউতে খুব বেশি আসে, এবং আয়রনের উপস্থিতিতে, তো এমসিকিউর জন্য আমার ইম্পর্টেন্ট অনেক। 2 মোল অ্যামোনিয়া ও 92 কিলো জুল তাপ উৎপাদন হয়। এখানে ডেল এইচ এর মান হবে -92 কিলো জুল। যদি ডেল এইচ দিয়ে আমরা লিখি জিনিসটা, এটা অনেক সময় এমসিকিউ তে দিয়ে দেয়, একটু ঘুরায়। যদি এখানে পজিটিভ হয় তাহলে ডেল এইচ এর মান এখানে নেগেটিভ হবে, এবং তাপ উৎপাদী বিক্রিয়া ডেল এইচ এর মান নেগেটিভ হয়, এটাও একটা এমসিকিউ। এই দেখো, যদি আমরা এটা ডেল এইচ দিয়ে দেখি, এটা মাইনাস চলে যাবে 92 কিলো জুল। এখানে আয়রন চূর্ণ প্রভাবক হিসেবে কাজ করে। অনেক সময় এমসিকিউ তে দেখবা অপশন দিয়ে দিছে এটা প্রভাবক এবং চূর্ণ প্রভাবক, তখন আমার লিখতে হবে চূর্ণ প্রভাবক। অফকোর্স আমি চূর্ণ প্রভাবকই লিখবো, কারণ এখানে যেখানে আমার চূর্ণ প্রভাবক অপশনটা আছে সেখানে আমার প্রভাবক কারেক্ট না, প্রভাবকটা কারেক্ট না সেখানে আমার। তো চূর্ণ প্রভাবক এই ওয়ার্ডটা মুখস্থ করে রাখো। আয়রন একটা চূর্ণ প্রভাবক হিসেবে কাজ করে। সমতাকৃত সমীকরণ একটি রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হতে যে তাপের পরিবর্তন হয় তাকে বিক্রিয়া তাপ বা ডেল এইচ বলে। একে ডেল এইচ দ্বারা প্রকাশ করা হয়। ডেল এইচ এর মান তাপ উৎপাদন হলে নেগেটিভ হয়। কাজেই আমরা আগের বিক্রিয়া কিভাবে লিখতে পারি, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন 200 থেকে 250 এটিএম 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস অ্যামোনিয়া তৈরি হয়, ডেল এইচ এর মান নেগেটিভ। ওকে ওকে, তাপহারী বিক্রিয়া বা তাপশোষী বিক্রিয়া, যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ শক্তির শোষণ ঘটে সেই রাসায়নিক বিক্রিয়াকে তাপহারী বিক্রিয়া বা তাপশোষী বিক্রিয়া বলা হয়। 1 মোল নাইট্রোজেন ও 1 মোল অক্সিজেন পরস্পরের সাথে বিক্রিয়া করে 2 মোল নাইট্রিক অ্যাসিড তৈরি করে, এবং এই নাইট্রিক অ্যাসিড তৈরি হওয়ার সময় 180 জুল তাপ শোষিত হয়, একে তাপশোষী বিক্রিয়া বলা হয়। আচ্ছা, অনেক সময় কোশ্চেন করে ক নম্বরে যে তাপহারী বিক্রিয়া বা তাপশোষী বিক্রিয়া কাকে বলে, তখন আমরা এই কোশ্চেনটা এটার অ্যান্সার লিখব।
এবং যদি খ নাম্বারে আসে তাপহারী বিক্রিয়া বা তাপশোষী বিক্রিয়া কি, তখন আমার এই রিঅ্যাকশন শুদ্ধ লিখতে হবে, অ্যাটলিস্ট একটা রিঅ্যাকশন তো দেখাতেই হবে আমার। তো দেখো তাপহারী বিক্রিয়ায় তাপ শোষণ হয়, তাপ উৎপাদী বিক্রিয়া কি ছিল, ডেল এইচ এর মান পজিটিভ, সরি ডেল এইচ এর মান নেগেটিভ ছিল। তাপ উৎপাদী বিক্রিয়ায় যেটা তাপ উৎপাদন হয়, আর তাপহারী বিক্রিয়া তো তাপ উৎপাদী বিক্রিয়া পুরো উল্টা। তো তাপহারী বিক্রিয়া কি হবে, ডেল এইচ এর মান পজিটিভ হবে। এই দেখো ডেল এইচ এর মান পজিটিভ হয়েছে। এটা কিন্তু একটা অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ যে তাপহারী বিক্রিয়া ডেল এইচ এর মান পজিটিভ হয়। ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায়, রেডক্স বিক্রিয়া ও নন রেডক্স বিক্রিয়া। রিডাকশন বিজারণ শব্দের প্রথম অর্থ রেড ও অক্সিডেশনের জারণ শব্দের প্রথম অর্থ অক্সের সমন্বয়ে রেডক্স গঠিত, অর্থাৎ রেডক্স এর অর্থ জারণ এবং বিজারণ। রেডক্স এর অর্থ আমার জারণ এবং বিজারণ। এইখান থেকেই আমার বোঝার কথা, এখানে দুইটা অংশ আছে, এক পার্টে জারণ ঘটে এবং বিজারণ ঘটে, এবং এই জারণ বিজারণ একটা অপরটার সাথে ছাড়া ঘটতে পারে না। দেখতেই পারতেছো যে একটা ওয়ার্ড দ্বারা দুইটাকে আমরা প্রকাশ করতেছি, মানে এইটা একটা আরেকটা পরিপূরক। মনে করো জারণ যদি না ঘটে তাহলে বিজারণ ঘটবে না, আর বিজারণ যদি না ঘটে তাহলে জারণ ঘটবে না। এখন এই জারণ বিজারণ নিয়ে একটু কনসেপ্ট ক্লিয়ার করতে চাই, সেটা হলো জারণ মানে প্রথমে মনে রাখবো ছারণ। তাহলে বিজারণ মানে কি, একজন যদি মনে করো আমি একটা সিট ছেড়ে দিলাম, বাসের একটা সিট আমার আছে, আমি সিট ছেড়ে দিলাম, আরেকজন কি করবে, গ্রহণ করবে, অন্য আরেকজনের জন্য তো দিছি। এখন ওই লোকটা যদি অসহায় না হইতো বা ওই লোকটার যদি সিটটা প্রয়োজন না হইতো, আমি তো স্যাক্রিফাইস কোনো কারণেই করতাম না, কারণ কোনো দরকার নাই। তো দেখো একজন মানুষ যদি ছেড়ে দেয়, আরেকজন কি গ্রহণ করবে, মানে এখানে তার সিট গ্রহণ করতেছে না, তো এখানে কি করবে, ইলেকট্রন। কারণ বিভিন্ন মৌলগুলোর মধ্যে কি হয়, ইলেকট্রনের আদান প্রদান হয়। তো একটা মৌল যদি ইলেকট্রন ছেড়েই দেয়, আরেকটা মৌল কি করবে, ইলেকট্রন গ্রহণ করবে। তো জারণ পার্ট যে জারিত হবে সে বেসিক্যালি ছেড়ে দেবে, এবং যে বিজারণ করবে সে করবে গ্রহণ। আরেকটা কথা আছে, যে জারণ করবে তার নাম হবে বিজারক, আর যে জারণ করবে, সরি যে বিজারণ করবে তার নাম হবে জারক। মানে যে কাজ করবে নাম হবে তার উল্টা, জারণ করলে নাম হবে বিজারক, আর বিজারণ করলে নাম হবে জারক। ওকে, এইটা এখানে লিখছে। রেডক্সের নাম থেকে বিক্রিয়ক সময় ইলেকট্রনের আদান প্রদান ঘটে। একটি বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করে অপর বিক্রিয়কটি ইলেকট্রন গ্রহণ করে, সুতরাং জারণ বিজারণ বিক্রিয়া দুই অর্ধাংশে বিভক্ত। এক অর্ধাংশ বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করে যাকে জারণ অর্ধবিক্রিয়া বলে, অপর অর্ধাংশ বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে যাকে বিজারণ অর্ধবিক্রিয়া বলে। যে ইলেকট্রন ত্যাগ করে মানে জারণ করে, ইলেকট্রন ত্যাগ মানে জারণ করে, তাকে আমরা বিজারক বলি। দেখছো, যেই কাজ করে নাম হয়েছে উল্টা। অনেক সময় দেখা যায় উপকার করলে মানুষ বাগে খায়, তখন সে হয়ে যায় খারাপ। তো অবস্থা এরকম কিছুটাই হয়েছে। এবং সেই বিক্রিয়কটি ইলেকট্রন গ্রহণ করে, তাকে জারক বলি। গ্রহণ করে কিভাবে, বিজারণ প্রক্রিয়ায়। যেই বিক্রিয়ায় পরমাণু ইলেকট্রনের দান ঘটে তাকে জারণ বিক্রিয়া বলে। দেখছো, জারণ বিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়া কাকে বলে, জারণ অর্ধবিক্রিয়া কাকে বলে, এটা অনেক সময় কোয়েশ্চেনে চলে আসে, আসলে আমরা এটা লিখব। আর যে বিক্রিয়া কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ ঘটে তাকে বিজারণ অর্ধবিক্রিয়া বলে। এটাও সেম ইম্পর্টেন্ট, জারণ যেরকম ইম্পর্টেন্ট এটাও সেরকম ইম্পর্টেন্ট, ক নম্বরে চলে আসে অনেক সময়। জারণ সংখ্যা, কোন অণু বা মৌল সময়ের মধ্যে অবস্থিত পরমাণু সময়ের কোনটি ইলেকট্রন ছেড়ে দেওয়ার কোনটি ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা দেখায়। কোনটি মানে কোনটা ইলেকট্রন ছেড়ে দিবে, তো তাহলেই তো কোনটা ইলেকট্রন গ্রহণ করবে। অণু বা যৌগ মূলকের মধ্যে অবস্থিত পরমাণু ইলেকট্রন ছাড়া প্রবণতাকে একটা সংখ্যা দ্বারা ভাগ করা হয়। সংখ্যা দ্বারা বা কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। অণু বা যৌগগুলোর মধ্যে অবস্থিত এই ধনাত্মক ও ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যাকে জারণ সংখ্যা বলা হয়। মানে কয়টা ইলেকট্রন ছাড়বে আর কয়টা ইলেকট্রন গ্রহণ করবে, এটাকে একটা সংখ্যা দ্বারা প্রকাশ করে, এটাকে আমরা জারণ সংখ্যা বলছি। ওই অনেকটা যোজনীর মতো। আমরা পরে যোজনী আর জারণ সংখ্যার পার্থক্য জানবো।
তো ঠিক আছে, আজকের মতো এখানেই বিদায় নিই। দেখা হবে পরবর্তী পর্বে। বিদায়, পরবর্তী পর্বে দেখা হবে। এই চ্যাপ্টারের উপর আরেকটা আমি ক্লাস নিব, থিওরি ক্লাস, তার উপরে ওয়ান শট দিব। তো তোমরা যারা গাইডলাইন চাচ্ছ বা কানেক্ট হইতে যাচ্ছ, তারা এই নাম্বারে টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, অ্যাক্টিভ আছি। যারা মেন্টরশিপ চাচ্ছ তারাও, কোনো পেইন নেই, চেষ্টা করব তোমাদের জন্য কিছু করার, সেটা কোর্স করে হোক বা অনেকে অনলাইনে পড়তে চাও সুলভ মূল্যে, তো সেটাও করতে পারি। আমার এডুকেশন হোম হলো আমার ফেসবুক পেজ, এফবি পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। তো স্টে কানেক্টেড অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব। এগুলোতে প্লিজ একটু সাবস্ক্রাইব করো, লাইক দিয়ে পাশে থেকো। দ্যাটস অল, আজকের মতো এখানে বিদায় নিই।